হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স অ্যাগেন টু মাই ক্লাস। এবং আজকের এই ক্লাসে আমি রয়েছি তোমাদের সঙ্গে জন কিটসের লেখা ওড টু অটাম কবিতার অ্যানালিসিস নিয়ে। কবিতার টেক্সটটা তো অবশ্যই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা বুঝবো জন কিটস কবি হিসাবে কেমন ছিলেন, যদিও খুব বিস্তারিতভাবে নয়, ছোট করে। ইনফ্যাক্ট রোম্যান্টিক কাব্যের, ইংরেজি সাহিত্যের যে রোম্যান্টিক কাব্য, তার যদি পঞ্চপাণ্ডব হিসাবে আমরা ধরতে চাই, তাহলে কিন্তু অবশ্যই যে পাঁচটা নাম উঠে আসবে তারা হচ্ছেন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি এবং কিটস। সো দিস ফ্যাব ফাইভস, অর্থাৎ যদি আমরা ইন্ডিয়ান ক্রিকেটের পঞ্চপাণ্ডব যেরকম আমরা জানি, সৌরভ, দ্রাবিড়, সেহওয়াগ, শচীন এবং লক্ষ্মণ, তেমনিভাবে রোম্যান্টিক কাব্য ইংরেজিতে যেটা রয়েছে তার পঞ্চপাণ্ডব, এই পাঁচজনের কনিষ্ঠতম যদি কাউকে ভাবি, তিনি হচ্ছেন জন কিটস। জন কিটসের যে পোয়েটিক ক্রিড ছিল বা কবি হিসাবে তার যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের মূল কথাই ছিল ট্রুথ বিউটি, বিউটি ট্রুথ। এটা তোমরা অনেকেই জানো। এই কথাটাকে আমরা একটু সহজ করে বুঝে নিই। ট্রুথ বিউটি, বিউটি ট্রুথ। অ্যাকচুয়ালি আমি পেছন থেকে ওটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি। তার কাছে যেটা সুন্দর বলে মনে হতো, তার কাছে মানে তার ইমাজিনেশনের কাছে, তার মনের কাছে যেটা সুন্দর বলে মনে হতো, সেটাই তার কাছে সত্যি ছিল। সৌন্দর্যকেই তিনি সত্যের রূপ বলে মনে করতেন। আবার উল্টো দিক দিয়ে সত্যকেই তার সুন্দর বলে মনে হতো, মানে যে জিনিসটার মধ্যে রিয়েলিটি রয়েছে, পার্মানেন্স রয়েছে, সেটাই তার কাছে সুন্দর বলে মনে হতো। তো এই জায়গায় দাঁড়িয়ে কবি যে ঋতুটাকে সারা ইউরোপিয়ান লিটারেচারে, ইংলিশ লিটারেচার তো বটেই, কোথাও সুন্দর ঋতু বলে জেনারেলি খুব একটা বলা হয়নি, সেই অটামকে তিনি এক সুন্দর দারুণ ঋতু হিসাবে আমাদের সামনে উপস্থাপিত করেছেন। ইনফ্যাক্ট অল ওভার ইউরোপিয়ান লিটারেচার অথবা ইংলিশ লিটারেচার যদি স্পেসিফিক্যালি বলি, সেখানে অটামকে বলা হয়েছে ইটস এ সিজন অফ বেয়ারনেস, ব্লিকনেস অ্যান্ড ডেসোলেশন। শূন্যতার ঋতু, রিক্ততার ঋতু এবং এক পরিত্যক্ত পরিবেশের যেন ঋতু। ইনফ্যাক্ট অটাম বলতে যে সময়টাকে আমরা বুঝি, মানে আমাদের দেশে অটাম আর ওদের দেশে অটামের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ওদের দেশের অটাম আর আমাদের দেশে অটামের মূল ফারাক যেটা, সেটা হলো এই: আমাদের দেশে অটাম মানে মাঠঘাট ভরভরন্ত সবুজ ধানে, গোটা মাঠ ভর্তি, দিঘি ভরা জল, করে টহল টহল, এরকম বিষয়টা রয়েছে, নানা ফুল ধারে ধারে। আর ওদের ওখানে অটাম মানে কিন্তু হচ্ছে রিক্ততার ঋতু। কারণটা হচ্ছে গিয়ে কি না, ওদের বসন্তে, অর্থাৎ যে বসন্তটা মোটামুটি আমরা দেখি এপ্রিল থেকে শুরু হয়, বসন্ত বা গ্রীষ্ম। এপ্রিল যদি ধরে নিই আমরা, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4 মাসে ফসল বোনা এবং তার শেষে গিয়ে অগাস্টে ফসল কাটা হয়ে যায়, মাঠ ফাঁকা হয়ে যায় এবং যে সমস্ত ফুল ফুটেছিল বসন্তে, সেগুলোর থেকে ফল হয়ে, ফল পেকে ফ্রুট হারভেস্টিংও প্রায় শেষের দিকে চলে আসে। ফলে যখন সেপ্টেম্বর, অক্টোবর, যে দুটো মাস মূলত অটাম, সেই দুটো মাসে যখন আমরা গিয়ে পৌঁছাই, তখন দেখতে পাই যে প্রকৃতির জগৎ শূন্য, মানুষের ভাঁড়ার পূর্ণ। এটা খুব কমন একটা ব্যাপার, আমাদের দেশেও তাই। প্রকৃতির ভাঁড়ার যখন শূন্য থাকে, তখন মানুষের ভাঁড়ার পূর্ণ থাকে। আর মানুষের ভাঁড়ার যখন দেখা যায় শূন্য, তখন প্রকৃতির ভাঁড়ার পূর্ণ। ওদেরও ওখানে তাই। নভেম্বর থেকে শুরু হয়ে যায় শীতকাল। অ্যাকচুয়ালি শীতকাল মানে তীব্র একটা শীতকাল ওদের, এবং যখন অলমোস্ট চাষবাস কিছু হয় না, হওয়ার সম্ভাবনায়, টেম্পারেচার 0 ডিগ্রি কাছাকাছি বা অনেক সময় 0 ডিগ্রি নিচে থাকে, স্নোফল হয়, যদিও বৃষ্টিটা ওই সময় হয়, কিন্তু এত তীব্র ঠান্ডা থাকে, ওই তীব্র ঠান্ডায় কখনো কোনো চাষবাস সম্ভব নয়, গাছের পাতা ঝরে যায়। শীতকে জেনারেলি ডেথ একটা হিসাবে কল্পনা করা হয়, নেচারের জন্য একটা ডেথ ফেজ চলে। সো সেই ডেথ ফেজের আগের যে ফেজটা, সেই ফেজটা হচ্ছে ওল্ড এজ। তাহলে অটাম হচ্ছে একটা ওল্ড এজ ফেজ। তো সেই রকম একটা সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাই বিভিন্ন গাছের পাতা ঝরতে শুরু করে, এবং অন্যান্য যে সমস্ত জায়গা যেগুলো মাঠ ঘাট, সেখানেও একটা শূন্যতার ছাপ। কিন্তু এই শূন্যতার ঋতু কবির কাছে এক অন্যরকম সৌন্দর্য নিয়ে এসছে। দেখার চোখ যেহেতু উনার ছিল, ট্রু আইজ অফ আ ট্রু এস্থেট, একজন সত্যিকার যদি নন্দন তত্ত্ববিদ বা এস্থেটিক মানে কি, যার মধ্যে সৌন্দর্য বোধ রয়েছে, যিনি সৌন্দর্যকে খুঁজতে জানেন বাহ্যিক রূপে নন, ভেতরের থেকে বা ভেতরের ইনার একটা ফেনোমেনন হিসাবে, তার কাছে শরৎ ছিল একটা দারুণ সুন্দর ঋতু। এবং সেই সৌন্দর্যটাকে কিন্তু এই কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি। এবং আমরা জানি ওড মানে কি, ওড হচ্ছে সেই ধরনের গীতি কবিতা বা লিরিক পোয়েট্রি, যে কবিতায় আমরা দেখি কোনো একটা ন্যাচারাল, অ্যানিমেট অথবা ইনঅ্যানিমেট অবজেক্টকে অথবা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে খুব প্যাশনেটলি অ্যাড্রেস করে কবি যা বলা তাই বলছেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি সিজন অফ অটাম, অটামটাকেই তিনি অ্যাড্রেস করেছেন। সো
এই ওডে কবির নিজস্ব ভাবনা চিন্তা, মোর স্পেসিফিক্যালি বলতে গেলে নিজস্ব আবেগের প্রকাশ থাকবে। ওড ইজ দ্যাট কাইন্ড অফ লিরিক পোয়েট্রি, ওকে, হোয়ার দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ ওন ফিলিংস অ্যান্ড ইমোশনস অ্যাজ ওয়েল অ্যাজ থটস। তো আমরা মোটামুটি এইটুকু বুঝে নিয়ে চলে যাচ্ছি টেক্সটের আলোচনায়। টেক্সটে তিনটে আমরা মোটামুটি স্ট্যান্জা দেখতে পাই। ফার্স্ট স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জা এবং থার্ড স্ট্যান্জা, তিনটে স্ট্যান্জা কিন্তু এক সুইচ ওভার রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি কি, সো সিজন অফ মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, অটামকে তিনি প্রথমে আইডেন্টিফাই করেছেন বা বর্ণনা করেছেন অ্যাজ দ্য সিজন অফ মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। একটা হালকা কুয়াশা ভাব চলে আসে এই সময়টাতে। তো সেই কুয়াশার ঋতু এবং সঙ্গে সঙ্গে ফল উৎপাদনের ঋতু, মেলো সরস, জুসি, ফ্রুটফুলনেস, প্রোডাকশন অফ ফ্রুট, প্রচুর ফল ফলেছে, সেই রকম একটা সিজন। ক্লোজ বুজুম ফ্রেন্ডস, এই ঋতু যেন হচ্ছে খুব অন্তরঙ্গ বন্ধু। ক্লোজ বুজুম ফ্রেন্ড আমরা জানি ইন্টিমেট ফ্রেন্ড অফ ম্যাচিওরিং সান। এই ম্যাচিওরিং সান কথাটা কিন্তু প্রচণ্ড রকম ভুল ইন্টারপ্রিটেশন বহু জায়গাতেই রয়েছে। ম্যাচিওরিং সান মানে কিন্তু বুড়ো হয়ে যাওয়া সূর্য নয়। ম্যাচিওরিং সান মানে হচ্ছে দ্য সান দ্যাট কজেস ম্যাচিউরিটি ইন ডিফারেন্ট ক্রপস অ্যান্ড ফ্রুটস। বিভিন্ন ফসলে, সবজির ক্ষেত্রে যেটা ম্যাচিউরিটি এনে দেয়, পরিপক্কতা এনে দেয়, সেই সূর্যকে বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি এই ঋতুতে ঋতুগত যে সমস্ত আবহাওয়া থাকে, সিজনাল যে অ্যাটমসফিয়ার বা ওয়েদার, তার সঙ্গে সূর্যালোকের একটা সংমিশ্রণে সব ফসলগুলো পেকে ওঠে। সেই বিষয়টাকে এখানে পোয়েটিক্যালি রেন্ডার করা হয়েছে। ওকে, তো ক্লোজ বুজুম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান কনস্পায়ারিং উইথ হিম, এখানে কনস্পিরেসি মানে কিন্তু ষড়যন্ত্র নয়, কনস্পায়ার মানে এখানে পরামর্শ করা। ওকে, তারা দুজনে যেন বসে বসে কনসাল্ট করছে কি করে হাউ টু লোড অ্যান্ড ব্লেস, কী করে ভারাক্রান্ত করা যাবে এবং আশীর্বাদ পুষ্ট করা যাবে। তাহলে এখানে ভার এসে যাওয়াটা, ভারাক্রান্ত হওয়াটাই আশীর্বাদ ধন্যতা। ইনফ্যাক্ট গাছেদের ক্ষেত্রে ফল যখন প্রচণ্ড রকম আসে, অর্থাৎ একটা লোড আসে, লোড অফ ফ্রুটস, সেটা তাদের কাছে পরিপূর্ণতা। সো বিং ওভারলোডেড উইথ ফ্রুটস ইজ নট আ হ্যাজার্ড ফর দেম, ইটস এ ব্লেসিং। ঠিক যেরকম আমরা দেখি মায়েদের ক্ষেত্রে মাতৃত্ব একটা খুব কষ্টদায়ক একটা ফেজ, কিন্তু সেটা তাদের কাছে পূর্ণতা এনে দেয়। সেরকমভাবে গাছগুলোর ক্ষেত্রে এই ফলের যে ভার, সেটা হয়তো বহন করাটা কঠিন, কিন্তু এটা তাদের কাছে একটা পূর্ণতার বিষয় আসছে, এবং তাই এটা আশীর্বাদ যেন ভগবানের হয়ে আসছে। সো ঋতু এবং অর্থাৎ অটাম ঋতু এবং সূর্য দুজনে বসে কনস্পায়ার করছে বা কনসাল্ট করছে কী করে আরও বেশি ফল এনে দেওয়া যায়, আরও বেশি ভারাক্রান্ত করা যায়। কাদেরকে না, দ্য ভাইন্স উইথ ফ্রুট দ্য ভাইন্স। ভাইন মানে আঙুর লতা। অ্যাকচুয়ালি ওদের ওখানে আঙুর লতা হয়, তাই আঙুর গাছ। আমাদের এখানে লাউ গাছ হয়, পুঁই মাচা হয়, ঠিক আছে, চাল কুমড়ো হয়, আমরা এগুলোকে তুলে দিই, বিন গাছ হয়। তো যাদের দেশে যেটা উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচিপস রান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবিতার সাপেক্ষে ছন্দ মেলানোর জন্য বা কবিতার যে স্বাভাবিক বৈশিষ্ট্য, ইনভার্সন রয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আদার্স, এই এগ্রিমেন্ট বা এই সিনট্যাক্সটা এখানে মেনটেন করা হয়নি। যদি ওইটা মেনটেন করা হতো, হতো কি কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ ফ্রুট, অথবা দ্য ভাইন্স উইথ ফ্রুট, এভাবে করা যেতে পারতো। দ্যাট রান রাউন্ড দ্য থ্যাচিপস, এরকমভাবে আসতো। থ্যাচিপ কাকে বলা হয় না, ঢালু যে চাল বা চালা হয় ঘরে, এখন তো রূপ সব পাকা ঘরের ফ্ল্যাট রূপ, আগেকার দিনে ঢালু রূপ হতো। সেই ঢালু রূপ তার যে প্রান্তভাগ, যেখান থেকে জলটা গড়িয়ে মাটিতে পড়ে, সেই প্রান্তভাগটা বলা হচ্ছে থ্যাচ ইফ, চালার প্রান্তভাগ। তো সেই থ্যাচ ইফগুলোর চারদিকে যে বা ওকে ঘিরে যে ভাইন বা আঙুর লতাগুলো বড় হয়ে উঠেছে, তাকে আরও বেশি ফলের ভারে ভারাক্রান্ত করে দেওয়ার প্ল্যান করছে। আর বেন্ড উইথ অ্যাপেলস, অথবা আপেলের ভারে ভারাক্রান্ত করে দেওয়ার পরিকল্পনা করেছে। কাদেরকে? দ্য মস্ট কটেজ ট্রিজ। মস্ট মানে মশে ঢাকা। আমরা অনেক সময় গাছের গোড়াগুলো, আমাদের আম গাছ বা কাঁঠাল গাছ, এই সমস্ত গাছের গোড়ায় আমরা দেখি কি এক ধরনের সবুজাভ একটা আভা আসে, আমরা বলি ওটা ছত্রাক। ছত্রাক নয়, ওটা সবুজাভ আভা মানে ছত্রাক নয়, ওটা মশ। তেমনি ওদেরও ওই কটেজ বা কুঁড়ে ঘরগুলোর কাছে যে আপেল গাছগুলো হয়েছে, তার গোড়াগুলো হচ্ছে মস্ট বা মশে ঢাকা। সেই মস্ট কটেজ ট্রিগুলোকে আরও বেশি আপেলের ভারে ভারাক্রান্ত করে দেওয়ার পরামর্শ করছে। অ্যান্ড ফিল অল দ্য ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর, এবং সমস্ত ফলগুলোকে যেন পরিপক্কতার একদম চূড়ান্ত একটা সীমায় নিয়ে গিয়ে পাকানোর চেষ্টা করছে। টু দ্য কোর, একদম ভেতর পর্যন্ত, কোনো অপক্ক অংশ যেন না থাকে, একদম ভেতর পর্যন্ত সুপক্ক করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। ওকে, অ্যান্ড ফিল দ্য অল দ্য ফ্রুট, সমস্ত ফলকে যেন ভরিয়ে তোলা পরিকল্পনা করেছে। কি দিয়ে? না, রাইপনেস দিয়ে। ওকে, পরিপক্কতা দিয়ে। টু দ্য কোর, টু সোয়েল দ্য গোড়, যে সমস্ত গোড় বা কুমড়ো
বা লাউ টাইপের জিনিসগুলো হয়েছে, লাউ বা কুমড়োগুলোকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে তোলা। সোয়েল মিন্স ফুলিয়ে ফাঁপিয়ে তোলা, টু ফ্ল্যাটেন আপ। অ্যান্ড প্লাম দ্য হ্যাজেল সেলস, হ্যাজেলনাট যেগুলো ফলেছে এই বাদামগুলোকে প্লাম্পিং কর, আরও বেশি পুষ্ট করে তোলা। ওকে, উইথ আ সুইট কার্নেল, একটা মিষ্টি শাঁস দিয়ে তাদেরকে আরও পরিপুষ্ট করে তোলার পরিকল্পনা করছে এই ঋতু সূর্যের সঙ্গে বসে। কার্নেল মানে আমরা জানি শাঁস। তো টু সেট বার্ডিং মোর, আরও বেশি করে ফুল ফোটানোর পরিকল্পনা করছে তারা। দে আর প্ল্যানিং টু সেট, এখানে ওই যে কনস্পায়ারিং আছে না, সো দে আর কনস্পায়ারিং টু সেট বার্ডিং মোর, আরও বেশি করে কুঁড়ি যেন তুলে আনার চেষ্টা করছে গাছের শাখাতে। অ্যাকচুয়ালি ফুল ফোটা শুরু হয়েছিল বসন্তে, সেই প্রক্রিয়াটা এখনও চলছে। শরতের কাছাকাছি এসে গিয়ে বা শরতে এসে গিয়ে ফুলের সাইজগুলো হয়তো ছোটো হয়ে গেছে, কিন্তু সংখ্যা কমেনি, সংখ্যা এখনও রয়েছে, আরও বেশি বেশি করে যেন ফুল ফুটছে শেষ পর্যায়ে এসে। আমরা দেখি জেনারেলি বিভিন্ন ফসলের ক্ষেত্রেও শেষের দিকে ফুলগুলোর সংখ্যায় বেশি হয়, যেহেতু শাখা প্রশাখা অনেক বেশি থাকে, কিন্তু একটু সাইজে ছোটো হয়ে যায়, ফলটাও তাই হয়। টু সেট বার্ডিং মোর অ্যান্ড স্টিল মোর, আরও বেশি করে ফুল ফুটিয়ে নেওয়ার পরিকল্পনা, ঠিক আছে। এবং সেই ফুলগুলো মানে কুঁড়িগুলো, বার্ডিং মানে অ্যাকচুয়ালি কুঁড়ি এনে দেওয়া, অ্যান্ড দে উড বি ট্রান্সফর্মড ইন্টু ফ্লাওয়ার্স, লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ। এই ফুলগুলো আর্লিয়ার ফ্লাওয়ার্স নয়, বসন্তের ভার্নাল ফ্লাওয়ার্স নয়, এগুলো অটামনাল ফ্লাওয়ার্স। এবং এই ফুলগুলো মৌমাছিদের জন্য ফুটিয়ে তোলা তারা পরিকল্পনা করছে। আনটিল, কতক্ষণ ফুটিয়ে যাওয়ার প্ল্যান করেছে না, যতক্ষণ না দে মানে যে মৌমাছিগুলো, দ্য বিজ, হানি বিজ, থিঙ্ক, ভাবে, দ্যাট ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, যে বসন্তের গরমের দিনগুলো মনে হয় এবছর আর শেষ হবে না, তার জন্য এইটা ভাববে। ওকে, কেন ভাববে এই কথাটা না, তাদের বাসাগুলো, দেয়ার বিহাইভস, সেলস অফ দেয়ার বিহাইভস, সেগুলো যেন মধুতে পরিপূর্ণ হয়ে গেছে। ফর মিনস বিকজ সামার, এবছরের সামার বা জেনারেলি সামার হ্যাজ ওভারব্রিম, কানায় কানায় পরিপূর্ণ করে তুলেছে। দ্য সিজন অফ সামার অ্যান্ড দ্য হিউজ flowers, the production of flowers have filled their clammy shells with honey, মধু দিয়ে তাদের সেলগুলোকে চটচটে করে তুলেছে। কেন চটচটে না, ভেতর থেকে মধু ভর্তি হয়ে এসে ব্রিম বা কানাগুলো উপচে যাচ্ছে। ওকে, সেই জন্য সেই চ্যাটচেটে সেলগুলোকে যেন আরও বেশি করে মধু দিয়ে আরও ওভারফ্লাডিং করা, ওভার ব্রিমিং করা একটা পরিকল্পনা চলছে। হু হ্যাভ নট সিন দি, এবারে একটা আমরা সুইচিং দেখব, কে তোমাকে দেখেনি, অফট প্রায়শই অ্যামিড দ্য স্টোর, তোমার ভাঁড়ারের মধ্যে। অর্থাৎ যদি আমরা শরৎকে খুঁজতে যাই কোথায় কোথায় দেখতে পাবো, বলছি চাষির যে গোলা, সেই শস্য গোলায় আমরা শরৎকে দেখতে পাবো। হু হ্যাভ নট সিন দি, কে তোমাকে দেখেনি, অফট প্রায়শ, অফন, অ্যামিড দ্য স্টোর, তোমার ওই ভাঁড়ারের মধ্যে। সামটাইমস হু এভার সিক্স, কখনো কখনো যে কিনা খুঁজবে, অ্যাব্রড, একটু নিজের বাইরে বেরিয়ে গিয়ে, বিদেশে নয়, এখানে অ্যাকচুয়ালি গোয়িং আউট অফ ইউর ওন হাউস, মে ফাইন্ড, সে তোমাকে খুঁজে পেতে পারে, দি মিনস ইউ, তোমাকে, এটা আর্কাইক ফর্ম অফ ইউ, সিটিং কেয়ারলেসলি, ক্যাজুয়ালি, খুব অলসভাবে যেন বসে থাকতে দেখবে তোমাকে অনেক গ্র্যানারি ফ্লোর, শস্য গোলা, গ্রামের দিকে যেগুলো মরাই হয়, ধান রাখার মরাই, তার চারদিকে একটা ফ্লোরিং টাইপের করে দেওয়া হয়, একটু বেদি টাইপের করে দেওয়া হয়। তো জেনারেলি যখন আমাদের দেশে ধান ঝাড়ানো হয়, তখন বয়স্ক মানুষেরা, যাদের চাষের প্রতি একটা অদ্ভুত প্যাশন থাকে, তারা কিন্তু ওই জায়গা ছেড়ে নড়েন না, ওই গোলার ওই বারান্দা টাইপের যে অংশটা, সেখানে বসে বসে পুরো ঝাড়াই প্রক্রিয়াটা দেখেন। কারণ সারা সিজনের যে পরিশ্রম, সেটা সাফল্য হিসাবে এসছে এখন বাড়িতে ফসলের রূপে। তো সেই ফসল স্টোর করার পুরো প্রক্রিয়াটা তারা চোখের সামনে দেখে একটা অদ্ভুত আনন্দ পান। এটা আমি আমার ব্যক্তিগত জীবনে ঠাকুমাকেও মানে দেখেছি এরকম ব্যাপারটা। বারবার বলা হতো, আরে তুমি সরে যাও, নোংরা উঠছে, চোখে নোংরা পড়বে, জেনারেলি উঠতেন না, ওখানে বসে বসে দেখতেন। তো সেরকম যদি কোনো বৃদ্ধা মহিলা গ্র্যানারি ফ্লোরে বসে থাকেন, যখন উইনোয়িং চলছে, মানে ফসল ঝাড়ানোর পরে সেখান থেকে তুষগুলোকে, হাঁসগুলোকে যখন আলাদা করে দেওয়ার প্রক্রিয়া চলে, বা অন্যান্য নোংরা যেগুলো হয়তো খড়ের টুকরো থেকে যায়, সেগুলোকে আলাদা করার জন্য বড় কুলো নিয়ে জোরালোভাবে হাওয়া দেওয়া হয়, এবং সেই হাওয়াতে তুষগুলো উড়তে থাকে। সেই তুষগুলো উড়ে যাচ্ছে, সেই বাতাসে হয়তো ওই যিনি বসে রয়েছেন তার চুলগুলো উঠতে পারে, অথবা কবি কল্পনায় ভাবতে পারেন যে এখানে ওই যে তুষগুলো উঠছে, যদি আমরা শরৎকে এখানে একটা মেয়ে হিসাবে কল্পনা করি, ওই তুষগুলো যেন তার চুল, যেগুলো সফটলি লিফটেড আপ হচ্ছে, হাওয়ায় উত্তোলিত হচ্ছে, উইনোয়িং উইন্ড, কুলোর বাতাসের দ্বারা। ওকে, দ্য হেয়ার সফট লিফটেড, তোমাকে যদি খুঁজি তাহলে ওইভাবে হয়তো দেখতে পাবো। যদি কবি শরৎকে একটা মানুষ বা বলা ভালো মহিলা রূপে কল্পনা করেন, যে কিনা ওই গ্র্যানারি ফ্লোরে রয়েছে, তার চুলগুলো এই হাওয়াতে, কুলোর হাওয়ায়, যেগুলো ওই তুষ দূর করার জন্য হাওয়া করা হচ্ছে, তাতে
ওই যখন তুষগুলো উঠছে সেটা যেন কল্পনায় ওই মহিলার চুল হিসাবে দেখছেন কবি। অর ইন এ হাফ রিপ্ড ফারো সাউন্ড অ্যাসলিপ। ফারো অ্যাকচুয়ালি আমরা জেনারেলি দেখি কি যখন লাঙল চালানো হয়, লাঙলের ফলা মানে আগেকার দিনে পুরনো দিনে যে লাঙল, সেই লাঙলের ফলা যখন মাটি চিরে চিরে যায়, ওই চেরা দাগ এবং দুপাশে যে মাটি উল্টে পড়ে, পুরো ব্যাপারটাকে একটা ফারো বলা হতো। কিন্তু ফসল কাটার ক্ষেত্রে ফারো মানে একজন মানুষ যখন কাটতে 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 যাচ্ছে, তার হাত যতদূর পৌঁছাচ্ছে এই পুরো রোটাকে, ধরো দেখা গেলো 10টা গুছি করে সে কেটে কেটে যাচ্ছে, কি 8টা গুছি কেটে কেটে যাচ্ছে, এই যে এক একটা ধানের বা গমের যারই গুছি হোক না কেন, এই পুরো শাড়িটাকে একটা ফারো বলা যেতে পারে। তো সেই ফারোতে হাফ রিপ পুরোপুরি কাটা শেষ হয়নি, আধা আধা কাটা হয়েছে, সেখানে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। অর ইন হাফ রিপ ফারো সাউন্ড অ্যাসলিপ, যিনি কাটছিলেন তিনি ঘুমিয়ে পড়েছেন। হতে পারে ক্লান্ত ফসল কাটতে কাটতে, হতে পারে ওই যে পপি ফুল, অ্যাকচুয়ালি পপি মানে আমরা জানি আফিংয়ের যে গাছ, মানে পোস্তর যে ফুল হয়, পোস্ত চাষ হয়েছে এটাও হতে পারে, কারণ তখন পোস্ত চাষ বেআইনি ছিল না। পোস্ত কাটতে কাটতে অ্যাকচুয়ালি পোস্তর যে ফুল হয়, এই ফুলের যে ঢুলি বা মানে বলা ভালো ফলের ঢুলি, ফুলের নয়, সরি, সেই ঢুলিগুলো চিরলে যে আঠা বেরোয়, সেই আঠাটা হচ্ছে নেশার বস্তু, আফিং বা হেরোইন ওখান থেকে তৈরি হয়। তো সেই জন্য আমাদের দেশে এগুলো আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তখন ওই সমস্ত আইন ফাইন ছিল না ইংল্যান্ডে, ফলে সেখানে পপি চাষ হয়তো হয়েছে। তো সেই পপির ফসল কাটতে কাটতে ওগুলো কিন্তু কাটার সময় কিছু হয়তো ফুল তখনও থেকে গেছে, সেই ফুলগুলোর একটা অদ্ভুত ড্রাউজি স্মেল থাকে। তো সেই রকমভাবে একটা তন্দ্রাচ্ছন্ন পরিবেশে তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো ক্লান্ত হয়ে, অথবা আরেকটা জিনিসও এখানে হতে পারে যে এদের মধ্যে কোনো ব্যস্ততা এখন নেই, অনেকটা ফসল কাটা হয়ে গেছে, বেশ কিছু ফসল বাড়িতে ঢুকে গেছে, এটা শেষের দিকের ফসল, ফলে মানুষের মধ্যে যখন মানুষের অভাব থাকে, যে হাড়ি থাকে সেই হাড়িটা নেই, এটাও হতে পারে ব্যাখ্যা। ওকে, ড্রাউজড উইথ দ্য ফিউম অফ পপিজ, পপি ফুলের গন্ধে স্মেলে তুমি ঘুমিয়ে পড়েছো মানে তন্দ্রাচ্ছন্ন হয়ে, যখন কিনা তোমার হুক মিনস এখানে সিকল বা সাইদ, স্পেয়ার্স রেহাই দিচ্ছে দ্য নেক্সট সোয়াদ মানে আমরা যে গুছি ধরি, ঠিক আছে, এক গোছ মানে একটা হাতে যতটা এই 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 এর মধ্যে যতটা আমরা ধরতে পারি কাস্তে এতে কাটার জন্য, তাকে আমরা সোয়াদ বলতে পারি। দ্য নেক্সট সোয়াদ অ্যান্ড অল ইটস টয়েন্ট ফ্লাওয়ার্স, ফুলগুলো একে অপরের সঙ্গে বিজড়িত হয়ে গেছে, জড়িয়ে গেছে, সেগুলোকে যেন রেহাই দিচ্ছ তুমি, তোমার কাস্তে কিছুক্ষণের জন্য ওই ফুলগুলোকে রেহাই দিচ্ছে, কারণ তুমি ঘুমিয়ে পড়েছো। তোমাকে ওইখানেও দেখা যেতে পারে পপির খেতে বা শস্যের খেতে, পাশে হয়তো আলেও পপি চাষ হতে পারে, এটাও হতে পারে। তো এক্স্যাক্টলি ক্লিয়ারলি এখানে কিছু বলা নেই, আমরা এখানে ধরে নিতে পারি পপি চাষ হয়েছে এবং সেই পপি ফসলই কাটছে এই রিপার। আর সামটাইমস লাইক এ গ্লিনার, অথবা কখনো কখনো আমরা পেতে পারি তোমাকে দেখতে গ্লিনার রূপে। গ্লিনার মানে হচ্ছে ফসল কুড়ুনি। অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি হয়তো যে আমাদের দেশে যে ফসল কুড়ানোর ব্যাপারটা থাকে, সেই ফসল কুড়ানোর ব্যাপারটা কি না, অনেক সময় আমরা দেখেছি যে যখন ফসল কাটা হয়, ফসল যে ঝরে পড়ে, সেই ফসল ঝরে পড়ার পরে যখন ফসল তোলা হয়ে যায়, তখন কিছু মানুষ ওই ঝরে পড়া ফসলগুলোকে তারা কালেক্ট করেন, ধানের শীষ বা এমনি হয়তো কোথাও দেখা যাবে ইঁদুর কেটেছে বা হয়তো ষাঁড় বা গরু মারিয়ে দিয়ে গেছে, এতখানি ধান হয়তো পড়ে গেছে, সেগুলো কালেক্ট করেন। তো যারা কালেক্ট করেছে তারাও যথেষ্ট কালেক্ট করেছে, ফলে তারা যখন বাড়ি ফিরছে তাদের মাথা কিন্তু ল্যাডেন, ওভারলোডেড। ওকে, আর সামটাইমস লাইক এ ক্লিনার দাউ ডাস্ট কিপ ইউর ল্যাডেন হেড স্টেডি হোয়াইল ক্রসিং এ ব্রুক, ঠিক আছে। তো কী বলছে, কোথায় গেল, হ্যাঁ, স্টেডি দ্য ল্যাডেন হেড অ্যাক্রস এ ব্রুক, যখন ছোটো নদী পেরিয়ে যাচ্ছ, যখন এমনি মাটিতে হেঁটে যাচ্ছে তখন ব্যালেন্স মোটামুটি ঠিক আছে, যখন নদী পেরোনোর সময় কোথাও নদীর মধ্যে একটু গভীরতা বেশি, কোথাও কম, ফলে ডিসব্যালেন্স হয়ে যাওয়ার চান্স থাকে, মাথা থেকে সারাদিনে পরিশ্রম করে কুড়োনো সেই ফসল পড়ে যেতে পারে। তাই খুব সতর্কভাবে কসলি হেডটাকে, ভারাক্রান্ত মাথাটাকে স্টেডি রাখছে এরা। ওকে, এখানেও শরৎকে দেখা যেতে পারে। তাহলে শরৎকে আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি, চাষির যে গোলাবাড়ির সামনে দেখতে পাচ্ছি, পপির ক্ষেতে দেখতে পাচ্ছি, গ্লিনারের সংগৃহীত ফসলের মধ্যে, অর্থাৎ সব ক্ষেত্রে একটা অদ্ভুত সমৃদ্ধি, প্রসপারিটির ছাপ দেখতে পাচ্ছি আমরা। অর বাই সাইডার প্রেস, অথবা জুস যেখানে তৈরি হচ্ছে, জুস মেকার যে মেশিন, তার পাশে উইথ এ পেশেন্ট লোক, খুব ধৈর্যশীল একটা দৃষ্টি নিয়ে, কোনো হারির ব্যাপারটা নেই, ব্যস্ততা নেই, তাড়াহুড়ো নেই। দ্য ওয়াচেস্ট, তুমি শরৎ, তুমি যেন ওয়াচ করে যাচ্ছ, অর্থাৎ এখানে যে জুস মেকার সে ধীরে ধীরে হ্যান্ডেলটা ঘুরাচ্ছে, লাস্ট উজিংস মানে এর আগে প্রচুর রস সংগ্রহ করা হয়ে গেছে, এটা শেষের দিকের জুসিং চলছে, তার যে ফোঁটা ফোঁটা শেষ ফোঁটা ফোঁটাগুলো পড়ছে, সেই ফোঁটাগুলো তুমি ঘন্টার পর ঘন্টা ধরে ওয়াচ করে যাচ্ছ, মানে খুব পেশেন্টলি। আমি আবারও বলছি, শরতের এই যে রূপ, এই রূপের মধ্যে কোথাও ব্যস্ততা নেই, কোথাও কোনো দৈন্যের ছাপ আমরা দেখতে পাচ্ছি না, একটা অদ্ভুত পিসফুল প্রসপারাস অ্যাপিয়ারেন্স,
বা একটা পিকচার অফ প্রসপারিটি অ্যান্ড পিসফুলনেস এভরিওয়্যার পারভেলস। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেখানে প্রিভেলিং যে টোন বা নোটটা রয়েছে দ্যাট ইজ অফ প্রসপারিটি অ্যাজ ওয়েল অ্যাজ পিসফুলনেস। ওকে, এরপর লাস্ট স্ট্যাঞ্জাতে আরেকটা সুইচ ওভার রয়েছে, ফায়ার আর দ্য সংস অফ স্প্রিং, কোথায় রয়েছে সেই বসন্তের গান। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু খুব বেশি ইন্টারপ্রিটেড হয়। অনেকে বলেন যে কবি ল্যামেন্ট করছেন বসন্তের গান আর এখন নেই, না, এটা যদি এইভাবে ইন্টারপ্রিট করা হয় পরের লাইনের সঙ্গে ম্যাচ করবে না। আই ফায়ার আর দে, হ্যাঁ হ্যাঁ বসন্তের গান গেল কোথায়। তিনি কিন্তু মকিং করছেন যে না বসন্তের গান নিয়ে খুব একটা ভাবার দরকার নেই, কোথায় গেল বসন্তের গান, এইরকম অ্যাটিটিউড। কারণ পরের লাইনে বলছেন থিঙ্ক নট অফ দেম, তাদের জন্য ভেবো না। দাও হ্যাজ দাই মিউজিক টু, তোমার নিজের সঙ্গীত রয়েছে। বসন্তের গান সুন্দর ডেফিনেটলি, কিন্তু সেটা নিয়ে এই মুহূর্তে ল্যামেন্ট করার দরকার নেই, তোমার নিজের গান রয়েছে শরৎ। তো হোয়াইল বার ক্লাউডস, যখন স্ট্রিপ অফ ক্লাউডস সূর্যাস্তের সময় রঙিন হয়ে ওঠে এবং কী করে না বার ক্লাউডস স্ট্রিপ মেঘের যে টুকরোগুলো ব্লুম ফুটিয়ে তোলে ফুলের মতো, দ্য সফট ডাইং ডে, দিন শেষ হচ্ছে, দিনের শেষ ভাগটাকে খুব সফটলি যেটা ডাই আউট করছে তাকে যেন ফুটিয়ে তোলে। অ্যান্ড টাচ দ্য স্টাবল প্লেন্স উইথ রোজি হিউ, একটা গোলাপি রং আভা যেন ছড়িয়ে যাচ্ছে। ওই যে আকাশের অস্তর আগে এই গানটা আছে না, তো ওই আকাশের অস্তরাগ যখন মাটিকেও রাঙিয়ে তোলে আকাশের সঙ্গে সঙ্গে, অর্থাৎ আকাশ থেকে রংটা রিফ্লেক্টেড হয়ে মাটিতে আসছে। সেই মাটিটা কেমন, ফসল কাটা হয়ে গেছে, ফসলের স্টাম্পগুলো থেকে গেছে। সো স্টাবল মানে হচ্ছে ফুল অফ স্টাম্পস, যে মাটিতে কালারটা লাইটটা এসে পড়ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্টাম্পগুলো থাকার জন্য, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি নাড়া বা লাড়া, ঠিক আছে, সেই নাড়া ভর্তি মাঠ আমাদের যখন খোঁচা খোঁচা দাড়ি হয়ে যায়, দাড়ি একটু একটু থাকে উঠে থাকে, সেগুলো স্টাবল আমরা বলি, তেমনি মাঠও স্টাবল হয়। ওকে, স্টাবল প্লেন্স উইথ রোজি হিউ। তো দেন ইনে ঠিক সেই সময়টাতে যখন মেঘ এই গোলাপি আভা ছড়িয়ে দেয় সারা জগৎ বা পৃথিবী জুড়ে মাটিতে, দেন ইন এ ওয়েলফুল কোয়ার, তখন একটা বিষণ্ণ সঙ্গীতে, কেন বিষণ্ণ সঙ্গীত না শীত আসছে, ওল্ড এজ তারপরে আসবে ডেথ, মৃত্যু সম শীত আসছে, তাই একটা ওয়েলফুল কোয়ার একটা সমবেত বিষণ্ণ গানে যোগ দেয় কে কে, দ্য স্মল ন্যাটস মোন, ডাঁশগুলো, ওই যে বড় বড় মাছি টাইপের যেগুলো হয় সেগুলো এমনিতে ছোট অন্যান্য প্রাণীর তুলনায়, তাই বলছে স্মল ন্যাটস, ছোটো ছোটো ডাঁশগুলো তারা মোর্ডিং করতে থাকে, বিলাপ করতে থাকে। এবং দ্য রিভার সালোজ, তারা কোথায় বসে রয়েছে, নদীর পাড়ে, নদীর উপর ঝুঁকে যে সমস্ত উইলো গাছ হয়েছে, সালো মিন্স দ্য উইলোজ অফ দ্য বুশ, একটু বুশি টাইপের উইলো যেগুলো, তার মধ্যে বসে রয়েছে। ওকে, বোর্ন অ্যালফট, যে উইলো গাছের ডালগুলো মানে তার ক্যারিট হাই হয়ে মানে উঁচুর দিকে উঠে যাচ্ছে, কিসের দ্বারা, বোর্ন অ্যালফট অর সিঙ্গিং, অথবা আবার ঝুঁকে পড়ছে। অ্যাজ দ্য লাইট উইন্ড লিভস অর ডাইস, হালকা একটা বাতাস বইছে, যখন বাতাস এসে ওদেরকে চাপ দিচ্ছে ডালপালাগুলো একটু উপরের দিকে উঠে যাচ্ছে, আবার যখন বাতাসটা কমে আসছে সো দে আর গোয়িং ডাউন, সেই ডালপালার মধ্যে বসে ডাঁশগুলো চিৎকার করে যাচ্ছে। অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্পস, ফুল গ্রোন কেন এই ল্যাম্পগুলো, ভেড়াগুলো বসন্তে প্রচুর ঘাস টাস হয়েছিল, সেগুলো খেয়েছে, খেয়ে মোটাসোটা হয়েছে, তাই এখন তারা বেশ হৃষ্টপুষ্ট ভেড়াগুলো, তারা যখন ফিরছে দিনের শেষে তার ব্লিটিং করছে, ব্যা ব্যা করে শব্দ করছে। ফ্রম দ্য হিলি বোর্ন, হিলি বোর্ন মানে চারদিকে পাহাড় ঘেরা, বোর্ন এখানে হচ্ছে এনক্লোজার, মাঝখানে উপত্যকা, চারদিকে হয়তো পাহাড়, সেই উপত্যকায় ভেড়াগুলো চড়ছিল, তারা এখন ব্লিট করছে, সে ব্লিটিং মিউজিক যোগ দিচ্ছে কার সঙ্গে, ওই ন্যাটগুলোর সাউন্ডের সঙ্গে, মর্নিং সাউন্ডের সঙ্গে। অ্যান্ড হেজ ক্রিকেট সিং, হেজ ক্রিকেট আমি জানি ঝিঁঝি পোকা, তারা এখন গান গাইতে শুরু করেছে। আর না উইথ ট্রেবল সফট, কাঁপা কাঁপা শব্দ নিয়ে, আমরা মিউজিক সিস্টেমে ট্রেবল একটা অপশান থাকে, বেস একটা অপশান থাকে, ট্রেবলিং মানে কাঁপা কাঁপা ভয়েস, সেই কাঁপা কাঁপা সুর নিয়ে দ্য রেড ব্রেস্ট মিন্স রবিন রেড ব্রেস্ট হুইসেলস, একটা মিষ্টি সিজ দিতে থাকে ফ্রম অ্যামং দ্য গার্ডেন ক্রফট, বাগিচাগুলো থেকে, যেগুলো ঘেরা বাগান, ঠিক আছে, এনক্লোজড গার্ডেন, সেখানে বসে কোথাও একটা রবিন গান গাইছে, তো সেখান থেকে রবিনের গান শোনা যাচ্ছে। তার সঙ্গে যোগ দিচ্ছে কে, দ্য গ্যাদারিং সোয়ালোজ, আকাশে জড়ো হচ্ছে সোয়ালো পাখিগুলো, চাতকগুলো, তারা টুইটার করতে শুরু করেছে ইন দ্য স্কাইজ, আকাশে। এই সব কিছু মিলিয়ে শরতের একটা ইনকম্পেয়ারেবল ওন মিউজিক রয়েছে, অরিজিনাল মিউজিক, সেটা বসন্তের মতো নয়, ডেফিনেটলি বসন্তের গান বসন্তের মতো, কিন্তু শরতের নিজস্ব সঙ্গীত রয়েছে এবং সেই সঙ্গীতটাও কিন্তু কবির কাছে প্লিজিং। এবং খেয়াল করে আমরা যদি কবিতার একটু ভেবে দেখি, শেষের দিকে এসে ছোট্ট একটা কথা বলবো, কবি পুরো কবিতা জুড়ে কোথাও শরতের ওই রূপের দিকেই যাননি, যেটা হচ্ছে শূন্যতার রূপ, একটা বিবর্ণতার রূপ, ওই দিকে যাননি। অ্যাকচুয়ালি তিনি হাইলাইট করেছেন শরতের যে সমস্ত প্রমিনেন্ট পজিটিভ ফিচার্স, যেগুলো তার কাছে সুন্দর বলে মনে হয়েছে, এবং এই সৌন্দর্যের চেতনার যে মূলে রয়েছে তার ওই ধারণা যে পূর্ণতাই হচ্ছে এখানে সৌন্দর্য, এখানে পূর্ণতার সৌন্দর্যকে তিনি
সমৃদ্ধির সৌন্দর্যকে শরতের সৌন্দর্য হিসেবে উপস্থাপিত করেছেন। সো আশা করছি কবিতাটা তোমাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়েছে, এবং যদি কারোর একটু হলেও উপকার হয়, দ্যাট উড বি এ গ্রেট প্লেজার ফর মি। ক্লাসটা আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। স্টে ওয়েল, স্টে হ্যাপি, বিটুইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।